সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাজহারুল মিলন। আজকে আমাদের আলোচনার বিষয়, আপনারা জানেন যে 2020 সালের 28 জুলাই স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু তিনি মৃত্যুবরণ করেছিলেন। হঠাৎ করে আকস্মিকভাবে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। তিনি এর আগে ছাত্র দলেরও নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক হিসেবে তিনি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তার নেতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে শফিউল বারী বাবু বিএনপি এবং এর অঙ্গ সংগঠন পাশাপাশি সাধারণ মানুষের কাছেও পরিচিত হয়ে উঠেছিলেন। আজকে আমরা শফিউল বারী বাবুর স্মৃতি রোমন্থন করব। আমাদের সাথে স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন তার সহধর্মিণী বিথিকা বিনতে হোসাইন। বিথিকা বিনতে হোসাইন, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শফিউল বারী বাবু আসলে কেমন লোক ছিলেন সেই বিষয়ে আসলে আমরা নিজেরাই জানি। গণমাধ্যম কর্মী হিসেবে আমরাই তার সাথে অনেক সময় পাস করেছি, কিন্তু আমরা জানতে চাইব যে একজন শফিউল বারী বাবু যখন তিনি তৈরি হন বা নিজেকে তৈরি করেন একজন রাজনীতিবিদ হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, সেই সময়ে তার চলার পথের জীবন সঙ্গী ছিলেন আপনি। আপনি আসলে তাকে কিভাবে মূল্যায়ন করবেন তার সঙ্গিনী হিসেবে? না, আসলে আমি একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে আপনাকে হাদিসে বলা আছে যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তো এক্ষেত্রে আমি বলবো যে সে বাবু একজন উত্তম ব্যক্তি ছিলেন। সে খুবই অনেস্ট পারসন ছিলেন। মানে চাপাবাজি, মিথ্যে কথা বলা, এ ধরনের কালচার কিন্তু তার মধ্যে কখনোই আমি দেখতে পাইনি। স্বল্পভাষী ছিলেন, বাট খুব দায়িত্বশীল ছিলেন, বাট নিজের প্রতি খুব কেয়ারলেস ছিলেন এবং সারাক্ষণ রাজনীতি বিষয়টাকে প্রায়োরিটি দিতেন অনেক বেশি। নেতাকর্মীদের নিয়ে বেশি মানে সময় দিত। আর নেতাকর্মীরা আসতো বাসায় সারাক্ষণে, ধরেন 9টা, আমার বাচ্চারা তখন ছোট ছিল, অনেক সময় বাচ্চাদের নিয়ে স্কুলে যেতাম। ওই 7:30টার সময় বের হতাম, 10:30টায় বাসা আসা হতো। এরকম টাইম ছোট বাচ্চাদের যে প্লে গ্রুপ নার্সারিতে থাকা, ওই সময় ওরা তখন পড়তো। তখন দেখা যেত যে ওই যে আমি গেলাম, তখন সে ঘুম থেকে উঠেছে, নেতাকর্মীরা কিন্তু চলে আসছে বাসায়, তাদেরকে নিয়ে হয়তো ব্রেকফাস্ট করা, বিভিন্ন বিষয়ে কথা বলছে, বিভিন্ন মানুষের সমস্যা শুনছে, খুব মনোযোগ দিয়ে শুনছে। তো এটা সারাদিন ধরে চলতো। তার যদি সকালে বেলায় কোনো প্রোগ্রাম না থাকতো, দেখা যায় যে দুপুরবেলায় লোকজন ছিল, একসাথে লাঞ্চ করছে, তারপর রেডি হয়ে বিকেলে হয়তো 3টা-4টার দিকে কোনো প্রোগ্রাম থাকলে যেত, অনেক রাতে বাসায় ফিরতো। তো আমাদের সাথেও যে তার খুব বেশি টাইম থাকা হতো সেরকম না, বাচ্চারাও যে খুব সময় তার সাথে পেয়েছে সেরকমও না। তো এই যে মানুষ আসতো বাসায়, অনেক সময় আমার বাসায় আবার একটা কথা প্রচলিত আছে যে সবাই বলে যে আমাদের বাসায় কখনো কেউ 1 কাপ চা কিংবা মিষ্টি না খেয়ে কখনো বের হয়নি। তো এটাকে আমি খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতাম এবং যারা ছিল, যেসব স্টাফ ছিল ওইসব কাজের জন্য, তাদেরকে নির্দেশনা দেওয়া থাকতো। ওরাও মাঝে মাঝে বিরক্ত হতে, এত লোকজন আসে। তখন ও একটা কথাই বলতো যে একটা দরজা তো খোলা থাকুক, সবাই তো সবার কাছে যে কথা বলতে পারে না। তো ওদেরও তো অনেক কথা আছে নেতাকর্মীদের, সেই কথাগুলো তো শুনতে হবে, কাউকে না কাউকে তো শুনতে হবে সেই বিষয়গুলো, আসুক সব, এই টাইপের কথাই বলতো আর কি। তো আমিও সেটা নিয়ে অত বার্গেনিং করতাম না। সে যখন এটা এনজয় করে, নেতাকর্মীরা আসলে কথা বলতেও আমি ওটা নিয়ে অত আর কোনো অবজেকশন দিতাম না আর কি। না, তার যে রাজনৈতিক জীবন, কিভাবে শফিউল বারী বাবু হয়ে উঠলেন? তিনি তো শুরুতেই নেতৃত্ব পর্যায়ে ছিলেন না। জি, আসলে আমার বাবুর সাথে আমার খুব একটা সময় মানে যে থাকা হয়েছে, গল্প করা হয়েছে অনেক, সেরকমও না। আর আমাদের বিয়ে হয়েছে 2010 সালের 14 ফেব্রুয়ারি, আওয়ামী লীগের শাসনামল। হওয়ার পর থেকে তো মামলা হামলা এইসব বিষয়। তারপরে হচ্ছে গিয়ে 14ই আমার ছেলে যখন হয়েছে, তখনও তো সে জেলে ছিল। তো যে 14ই একটা নির্বাচন হলো না 15 সালে, তার আগে তো 14 সালের ডিসেম্বরে তখন তো নেতাকর্মীরা বাসায় থাকতে পারতো না। অনেক আগে থেকে তারা মানে সেভ একটা জোনে থাকতো, যেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড তারা পরিচালনা করতে পারতো ইজিলি।
সে জায়গায় আমার সাথে ওর সাথে, আর ওই যে বললাম সকালবেলা উঠে নেতাকর্মীদের সাথে কথা, আমার সাথে খুব একটা গল্প করার সময় হতো না। তো আমি যেটা মানুষের কাছ থেকে জেনেছি কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছি অনেক কিছু, যেমন আজকে আমি একটা ঘটনা পড়েছি, একজনের একটা স্ট্যাটাস শেয়ার করেছিল যে শফিউল বারী বাবু যখন ঢাকা কলেজে পড়ে, তখন ঢাকা কলেজে 86 ব্যাচের ছিল। তারপর আগে যে 84-85 যে ব্যাচগুলো ছিল, সেখানে ছাত্রলীগ বিদুপ্ত ছিল, জাসদ মনে হয় অ্যাক্টিভ ছিল। তো সেখানে জাসদের নেতাকর্মীরা 200-300 এরকম লোক নিয়ে মিছিল করতো। ছাত্রদলের অবস্থা খুবই পুয়ার ছিল, তারা 30-40 জন এরকম ছিল। যখন বাবু সেখানে গিয়েছে 86 সালে ভর্তি হয়ে সে ছাত্র দলের কার্যক্রম পরিচালনা করা শুরু করেছে, তখন চিত্রটা উল্টে গেছে। ছাত্র দলের নেতাকর্মী 300-400 আর ওই জাসদ ছাত্রলীগ যেটা 30-40 জন হয়ে গেছে, মানে উল্টো চিত্রটা হয়ে গেছে। তো তার রাজনৈতিক বর্ণাঢ্য জীবনটা এরকমই। তাছাড়া আর অনেকের দেখি আমি যে বাবু ভাইকে চিনতো, জানতো, নাম শুনতো, খুব ভয় পেত, থ্রিল ফিল করতো ওর সাথে কথা বলার জন্য, এই বিষয়গুলো দেখি আমি। তো অনেকের আসলে সব নেতা তো অনেকেই হয়, কিন্তু শ্রদ্ধা মিশ্রিত যে একটা ভয়, সেটা আমি দেখেছি শফিউল বারী বাবুর প্রতি আমি দেখেছি। এক দেশে সাহসী, মেধাবী, সাংগঠনিক, সৎ, এত কোয়ালিটি কিন্তু একজন নেতা থাকে না, ওর ভিতরে সবগুলোই ছিল। আচ্ছা, শফিউল বারী বাবুর স্বপ্নটা কি ছিল? বাবু ভাই আসলে তিনি কি চাইতেন রাজনীতির মাধ্যমে, কি করতে চাইতেন? না, এটা তো যারা ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে, তিনি তো জনগণের খুব কাছাকাছি যেতে চেয়েছেন। থাকে না যে তার বিশেষ একটা উদ্দেশ্য থাকে যে এরকম একটা কিছু চান, এরকম একটা পরিবর্তন চান, মানে রাজনীতিতে এসে তিনি যে একটা পরিবর্তন আনবেন বা ভবিষ্যতে রাজনীতির একটা ইতিবাচক পরিবর্তন, একটা স্বপ্ন থাকে না? না, সে যখনই সেটা নিশ্চয়ই আপনি সহধর্মিণী হিসেবে আপনার সাথে শেয়ার করার কথা। আপনারা তো দেখেছেন যে ছাত্র দলের কেমন বাংলাদেশ দেখতে চাই তো আমরা বলি না। আপনাকে যেটা আমি বলতে চাই সেটা ছাত্র দলে যখন ছিলেন, ছাত্রদল সুসংগঠিত একটা ছাত্র দল তিনি উপহার দিয়েছেন। তারপরে তিনি যখন স্বেচ্ছাসেবক দলে এসেছেন, সেখানেও কিন্তু সবাই বলে যে আধুনিক স্বেচ্ছাসেবক দলের রূপকার শফিউল বারী বাবু। তো তিনি যেখানে গিয়েছেন সেখানে কিন্তু সর্বোচ্চটাই দিয়েছেন, এবং সেটাকে মানে খালেদা জিও বলেছেন, আমার কি অন্য কোনো সংগঠন নেই স্বেচ্ছাসেবক দল ছাড়া, এটা কিন্তু কমেন্টে এসেছে। তো উনি যেখানে গিয়েছেন সেখানে তিনি সবচেয়ে সেরাটাই দিয়েছেন। তো এরপরে মানুষের কি থাকে, জনপ্রতিনিধিত্ব করা, জনগণের সেবা করা, সে আকাঙ্ক্ষা তার অবশ্যই ছিল। তার নির্বাচনী আসন রয়েছে লক্ষ্মীপুর ভ্রমণনগর 4। তো সেখান থেকে 2018 সালে উনি নমিনেশন চেয়েছেন। বেঁচে থাকলে হয়তো এবার নিশ্চয়ই পেতেন। সংসদে দিতেন আপনাদের কথা, আমাদের কথা, জনগণের কথা, সবার কথাই তিনি উপস্থাপন করতেন। যেভাবে তিনি ছাত্রদলের দায়িত্ব পেয়ে সুসংগঠিত ছাত্রদল উপহার দিয়েছেন, স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পেয়ে আধুনিক স্বেচ্ছাসেবক দলের উপকার হয়েছেন, নিশ্চয়ই সংসদে গিয়েও বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য কাজ করতেন। তিনি তো অনেকবার কারাবরণ করেছেন রাজনীতি করতে যেয়ে, এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার যে সরকারি বাহিনী তাদের সাথে তাদের হেনস্থার শিকার হয়েছেন। তো ওই রকম সংকটের মধ্যে যে লোকটা রাজনীতি করেছে দীর্ঘদিন, আমরা দেখেছি যে 24 ঘন্টায় তিনি কাজের মধ্যেই থাকতেন। রাত 12টা, 1টা, 1:30, 2টা বেজে যেত, তিনি পার্টি অফিস, গুলশান কিংবা পল্টন কিংবা স্বেচ্ছাসেবক দলের কার্যালয়, সব জায়গায় বাবুবের একটা সরব উপস্থিতি ছিল। তো যে মানুষটা মানে জীবনের অধিকাংশ সময় রাজনীতির পেছনে ব্যয় করেছেন, তার কি কোনো আক্ষেপ ছিল? রাজনীতিতে কোনো আক্ষেপ ছিল? কষ্ট তো ছিলই। দেখা যেত যে যাদেরকে তিনি লালন পালন করে একটা স্টাবলিশ জায়গায় এনেছেন, তারা স্টাবলিশ হওয়ার পরে অনেকেই সেই জায়গাটাতে থাকেনি, অন্য আরো ভালো কিছু আকাঙ্ক্ষা করার আশা করে, কি ভালো কিছু আশা বলা যায় না, সেটাকে লোভ বলা যায়, লোভাতুর হয়ে অন্য কোনো জায়গায় চলে গিয়েছে, অন্য কোনো জায়গায়। অনেকের প্রতি আমি দেখেছিলাম এরকম আক্ষেপ প্রকাশ করতে, যাদেরকে ভালো জায়গায় আনার জন্য সংগ্রাম করেছেন, সেই মানুষগুলো কিন্তু মৃত্যুর আগে তাকে অনেক কষ্ট দিয়েছে। তার রাজনৈতিক আদর্শ তো জিয়াউর রহমান, নিঃসন্দেহে তিনি খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করেছেন। তার এই যে
রাজনৈতিক স্রোতধারা, এই স্রোতধারায় আসলে বাবু ভাইয়ের যে অবদান, সেই অবদানটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মানে স্ত্রী না, একজন রাজনৈতিক কর্মী হিসেবে তার যে পুরো মানে রাজনৈতিক অবদানটা, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মূল্যায়নটা কি করবেন আসলে বাবু আপনার ব্যক্তি জায়গা থেকে? জি জি, সে তার নেতাদের প্রতি তার এমন ছিল যে সে বলতো লিডার, অনেকে অনেক সময় এসে বলতো না যে লিডার এরকম করা উচিত হয়নি, সমালোচনার জায়গাটাতে কিন্তু ছিল, যেহেতু বিএনপি 17 বছর ধরে বাইরে ছিল, ক্ষমতার বাইরে, তখন ক্ষমতার বাইরে থেকে থাকলে কিন্তু ব্যর্থতার অনেক দায় কর্মীরা নেতাদের উপর চাপাতে চায়। তখন সে একটা কথাই বলতো, লিডার ইজ লিডার, হি ইজ রাইট অর রং, এর কথাই বলতেন। তো সেই জায়গায় আপনি দেখেন এই যে আজকে সোশ্যাল মিডিয়া, আজকে বাবুর 5 বছর পূর্ণ হলো সে চলে যাবার, আমার ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড আছে মনে হয় সবাই বাবুকে উইশ করেছে আজকে তার চলে যাওয়ার, খুব আক্ষেপ করছে, খুব কষ্ট পাচ্ছে যে তাদের খুব প্রয়োজন ছিল এই ধরনের। তো যে মানুষটার প্রতি মানুষের সারা বাংলাদেশে, শুধুমাত্র বিএনপি না, আমাদের ভিন্ন মতের, ভিন্ন দলের, ভিন্ন ধর্মের সবাই কিন্তু তাকে মিস করে। সে একটা বিশাল জনগোষ্ঠীকে চাকরি দিয়েছে, স্বনির্ভর করেছে, কোনো টাকার বিনিময়ে না, জাস্ট মানবিকতার খাতিরে। তো এই যে এই মানুষগুলো কিন্তু তার প্রতি অনেক মানে কৃতজ্ঞ এবং তাকে ভালো জায়গায় দেখতে চায়। এখন সেই জায়গায় সে নাই, তার অনুপস্থিতিতে তারা আমাকে সেই জায়গাটাতে চায় যেন বাবু ভাই যেটা করে যেতে পারেনি মানুষের জন্য, তার স্ত্রী হিসেবে যেন আমি সেই কাজগুলো বাস্তবায়ন করতে পারি, তারা সেটাই চায়। না, আমরা রাজনীতিবিদদেরকে দেখি যে তাদের জীবনে একবার ছাত্রদল, ছাত্রলীগ কিংবা যুবদল, যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবক দল বা স্বেচ্ছাসেবক লীগ, ওটা হয়েছে। আমরা বলছি না বিগত 17 বছরে বিএনপির কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দুর্নীতির সাথে জড়িত, আমি এটা বলছি না, কারণ তাদের জড়ানোর কোনো সুযোগ ছিল না। কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি যে ক্ষমতাসীন দলের এই অঙ্গ সংগঠনগুলো, বিএনপি হোক বা আওয়ামী লীগ, পূর্ববর্তী দিকে আমরা দেখেছি তাদের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স ছিল, কিন্তু শফিউল বারী বাবু তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন তিনি একটি অঙ্গ সংগঠনের নেতৃত্বে ছিলেন, তার তো আমরা এরকম কিছু দেখিনি। তো একজন শফিউল বারী বাবু তৈরি করাও কিন্তু একটা দলের জন্য গর্বের। এটি আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার যে নিজের দেখা, সেই বিষয়টি উল্লেখ করলাম। তো সেই জায়গা থেকে আপনার কতটুকু তৃপ্তি? আসলে আমি তখন কতটা গর্বের না, একটা কথাই বলতাম যে শফিউল বারী বাবু এতগুলা গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করার পরেও ওর কিছু নাই, এটা নিয়ে আমি গর্ববোধ করি। কারণ সবার তো থাকেই, সৎ মানুষই তো এসব নিয়ে মানে এসব বৈষয়িক বিষয়ের প্রতি মানুষের মানে ইচ্ছা থাকে না। সেই জায়গায় এটাই এটা নিয়ে আমি প্রাউড ফিল করতাম আর কি, যে আমাদের কিছু নেই, আমরা খুব সাধারণ, সেটা জীবনযাপনও করতে হবে, খুব সাধারণ জীবনযাপন করতে। আসলে তাকে নিয়ে একটু স্মৃতিচারণ করেন, ব্যক্তি জীবন, মানে রাজনৈতিক বাবু না, শফিউল বারী বাবু ভাই নন, মানে ব্যক্তি জীবন, আপনাদের ব্যক্তি জীবনে বাবু ভাই আসলে একজন স্বামী হিসেবে তিনি কেমন মানুষ ছিলেন, তার সন্তানের প্রতি কি দায়িত্ব ছিল, কিংবা আদার্স আত্মীয় স্বজন যারা আছেন? না, আমাদের সকল আত্মীয় স্বজন আসলে ওকে ভীষণ অমায়িক একজন মানুষ হিসেবে জানে, খুবই পছন্দ, খুবই পপুলার ছিল, মানে ইয়াং কিংবা সিনিয়র আমাদের আত্মীয় স্বজনের কাছে খুব পপুলার একজন পার্সন ছিল। বাচ্চাদেরকে যতটুকু সময় দিতে পারতো, বাচ্চাদের সাথে মজা করতো, যেমন ছোটোবেলার বাচ্চারা যদি কিছু ভেঙে ফেলতো সে হাততালি দিয়ে আমার বাবা ভাঙতে পারছো, ক্ল্যাপ ক্ল্যাপ, এরকম করে মজা করতো। বাচ্চাদের সাথে যে ঘোড়া খেলে সেটা খেলতো। তো এই বিষয়গুলো আছে। আবার সে আসলে খুব মানে কখনো কোনো কিছুতে না করতো না আমাকে আর কি, এইটা করতে চাই, এটা করতে চাই, কিংবা বাইরে বেড়াতে চাই, সময় থাকলে বলতো ঠিক আছে চলো। কিন্তু দেখা যেত যে এমন একটা বিষয়, যেদিন আমাদের কোনো প্রোগ্রাম থাকে ওই দিনই তার কোনো সিরিয়াস মিটিং থাকে। এটা মনে হয় সবার সাথে এরকমই হয়। আমরা রেডি হয়ে বসে আছি, 9টা বেজে যাচ্ছে, 9:30 বেজে যাচ্ছে, 10টা বাজে তো প্রোগ্রামগুলো প্রায় শেষ হয়ে যায়, সব গেস্ট চলে যায়, সে আসলো ওই জন্য টানা মুহূর্তে। তো ওরকম একটা বিষয় প্রতিদিন সবসময় ঘটতো আর কি, এরকম বিষয়টা। সেটা তো খুব বেশি কষ্ট ছিল না, জানতেন না, ওইটা তো কষ্ট ছিল না, মানে কি আমাদের তো খুব বেশি বের হওয়া হতো না, মানে বিভিন্ন কারণে। একটা ছিল আমাদের নেত্রী জেলে ছিল, নেতা বাইরে আছে,
তো অনেক সময় অনেক কিছু করার জন্য কিন্তু রাজনীতিবিদদের অনেক স্যাক্রিফাইস করতে হয়। আমরা ইচ্ছা করলে হাসতে পারি না, ইচ্ছে করলে অনেক বিচে গিয়ে অনেক সুন্দর ছবি দিতে পারি না, অনেক মানে একটা লিমিটেড লাইফ লিড করতে হয়, নাহলে অনেক সমালোচিত হতে হয়। কিন্তু আসলে এটা হওয়া উচিত নয়, প্রত্যেক মানুষের জীবনে তো একটাই। তো সেখানে আমরা দেখেছি যে অন্যরা যেরকম অন্য পেশার মানুষরা অনেক মজা করে ঘুরে বেড়াচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা ঘুরতে গেলে হ্যাঁ আমরা এত কষ্টে আছি, তোমরা ঘুরে বেড়াও, এই ধরনের অনেক কমপ্লেন কিন্তু আসে। তো সেই জায়গায় নিজেকে অনেক কনজারভেটিভ রাখতে হতো আর কি, ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম না। সেই জায়গায় একদিন বাইরে যাব, সেটাই আবার দেখা যেত কোনো প্রবলেম না কোনো প্রবলেমে সেটা দুজনের মধ্যে একটা মান অভিমানের জায়গায় চলে আসছে আর কি। লাইফটা হয়তো এরকমই না, এটা পার্ট অফ লাইফ, এটা থাকবে প্রত্যেকটা জীবনে। ধরেন বিশেষ করে যারা রাজনীতি করে তাদের সাংসদ জীবন এবং রাজনৈতিক জীবন দুটো একসাথে আসলে সমানতালে মেনটেন করা সম্ভব হয় না। আর যেহেতু বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনগুলো বিগত 16-17 বছর ধরে একটা জগদ্দল পাথরের মতো একটা সরকারকে ফেস করছিল, সেখানে তো আরও বেশি কঠিন ছিল সংসার মেনটেন করা, যেখানে বছরে 6 মাসই জেল খাটতে হতো। তো আমার সবশেষ প্রশ্ন আসলে, শফিউল বারী বাবু ভাইয়ের আসলে অপূরণীয় স্বপ্ন, মানে সেটা তো আপনিই জানেন, যেটা তিনি পূরণ করতে চেয়েছিলেন কিন্তু তার মৃত্যুর কারণে সেই স্বপ্ন তিনি পূরণ করতে পারেননি। সেটা তো বলেছি, জনগণের প্রতিনিধিত্ব করা, জাতীয় সংসদে যাওয়া, ভালো কাজে জনগণের সেবা করা, সেটা যেভাবেই হোক পাওয়ার অ্যাপ্লাই করে, তো পাওয়ারের মাধ্যমে তো সেটা বেশি, যখন পাওয়ার আমি পাই, আমার হাতে পাওয়ার থাকে, দেন আমার ইচ্ছাগুলো আমি যেভাবে চাই সেভাবে বাস্তবায়ন করতে পারি। পাওয়ার ছাড়া তো অনেক কিছুই আমার করতে চাইলেও করতে পারি না। সেই জায়গায় তার তো একটা স্বপ্ন ছিল মিনিস্টার হবে, এবং সবাই তো বলতো বিএনপির নেক্সট মহাসচিব হওয়ার যোগ্যতা তার রয়েছে, এই ধরনের কথাও আসতো। তো এই ধরনের স্বপ্ন তো নিশ্চয়ই যেহেতু মানুষের কানে বাজতো, ওরও কাছে আসতো, নিশ্চয়ই সেই স্বপ্নগুলো দেখতো। আসলে বাবু ভাই তো চলে গেছেন, উনি আর ফিরে আসবেন না। এখন বাবু ভাইয়ের আসলে তার প্রতি আপনার কি দোয়া থাকবে এবং আপনার শুভকামনা কি থাকবে? না অবশ্যই। আর একটা কথা বলে নিয়ে আপনি জি বলেন করতে পারেন, ও বাবু খুব খেয়ালি টাইপের ছিল। জি জি। ও পানি খাবারের পর যে পানি খেতে হবে সেটা ভুলে যেত। দেখা যাবে কোনো একটা খাবার ওকে আমি পানি খাইছো কিনা এটাও কিন্তু আমার মনে করাই দিতে হতো বাসায় বসে আর কি। দেখা যাচ্ছে বাসায় অনেক ব্যস্ত, কথা বলতেছে, এদিক থেকে ওদিক থেকে হাঁটতেছে, বলতাম এটা খাবা কিনা ওইটা খাবা কিনা, না না খাও ওরা। আমি হচ্ছে গিয়ে ফ্রুটসগুলো কেটে কিংবা বাদাম কিংবা কোনো আইটেম টেবিলে রাখতাম, সেখানে হাঁটার স্থলে খেয়ে ফেলছে, সে টেরও পাচ্ছে না, বুঝছেন, এরকম একটা বিষয় ছিল। মানে একটু বেখেয়ালি ছিল, রাজনৈতিক একটা চিন্তাধারার ভেতরেই সময় কাটাতেন। তাই আপনার সে পরপরে আছেন, আসলে আপনার প্রত্যাশাটা কি? আমার প্রত্যাশা হচ্ছে শফিউল বারী বাবু দীর্ঘদিন এই দলের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করেছে। সেখানে সে কিন্তু বৈশ্বিক চিন্তা কখনো করেনি, দেশ মানুষের জন্য চিন্তা করেছে। তো রাজনৈতিক যে সম্পদ, ক্যারিয়ার, এটাও কিন্তু রাজনৈতিক অর্জন, এটাও কিন্তু এক টাইপের সম্পদ। সেই সম্পদটাকে তো অবশ্যই একটা ইন্ডাস্ট্রি ছিল, তো সেটা ইন্ডাস্ট্রিকে তো আমি বিলুপ্ত করতে পারি না, সেটাকে তো অবশ্যই সচেতন রাখতে চাই। প্রবল দেখে তার যে অপূরণীয় স্বপ্ন ছিল সেগুলোকে বাস্তবায়ন করতে চাই, জনগণের মাধ্যমে, সেবার মাধ্যমে, জনগণের উপকার করার মাধ্যমে, সত্যিকারের জনগণের প্রতিনিধিত্ব করেই সেটা কেবল পূর্ণতা পেতে পারে। মানে শফিউল বারী বাবুর যে অদেখা স্বপ্ন বা অপূরণীয় স্বপ্ন সেটি আপনি বাস্তবায়ন করতে চান তার হয়ে? জি জি অবশ্যই। আমি তার যে প্রত্যাশিত স্বপ্ন ছিল অপূরণীয়, সেটা সে পূর্ণতা পায়নি, সেই অপূর্ণতাকে আমি পূর্ণতা দিতে চাই। আর সেক্ষেত্রে আপনাদের দলীয় নেতাকর্মীদের প্রতি আপনার আহ্বান কি থাকবে? আমি অবশ্যই তাদেরকে বলবো, আজকে আপনারা দেখেন ফেসবুকের সোশ্যাল মিডিয়া পুরোটাই ভরে গেছে শফিউল বারী বাবুকে নিয়ে, তৃণমূল যাকে ধারণ করে। তো আমাদের তো নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে তো জনগণের পালস বুঝতে হবে, জনগণ কি চায়। এর আগে কিন্তু ফ্যাসিস্ট হাসিনা জনগণের পালস বুঝে কাজ করেনি দেখে তাদের কিন্তু একটা মারাত্মক দেশ থেকে পালাতে হয়েছে। তো আজকে শফিউল বারী বাবুকে অবশ্যই মূল্যায়ন করা উচিত। হাজার লাখো লাখো মানুষ আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন, তারা এমন একটা মানুষকে হারানোর যে বেদনা তাদের, তারা প্রত্যাশা করে শফিউল বাবু বা শফিউল বারী বাবুকে যথাযথ মূল্যায়ন করা হোক। তার মূল্যায়ন কাকে করবে? তার পরিবারকে দিয়ে, সেটাই তারা প্রত্যাশা করে। আমিও আমার দলের কাছে সেটাই প্রত্যাশা করব। শফিউল বারী বাবু একটা অমূল্য রত্ন ছিল। অনেকেই বলে 100 বছরে একজন শফিউল বারী জন্মগ্রহণ করে। তারা যেন
সেই রত্নটাকে নিয়ে একটা গবেষণাও হতে পারে। বাবু যে প্রতিষ্ঠান, আপনাকে যে উদাহরণটা দিলাম, বাবু আসার আগে আর পরে আসার আগে 86 সালে ঢাকা কলেজের চিত্র, তো এমন একটা নেতাকে নিয়ে তো গবেষণাও হতে পারে, অ্যানালাইসিস হতে পারে, তার অনুপ্রেরণা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে সেমিনার করাও যেতে পারে, এমন একজন নেতাই তিনি ছিলেন আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে তার সম্পর্কে আলোচনা করতে আরও সময় নিয়ে আলোচনা করা যায়, কিন্তু আমাদের আসলে সুনির্দিষ্ট টাইমের লিমিট থাকার কারণে আমরা পারছি না। অন্য কোনো দিন অন্য কোনো পর্বে আমরা আলোচনা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকেও। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুকে নিয়ে। আমরা জানি যে তিনি একজন সাদাসিধে পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন। আর বিএনপি যখন পরিবর্তনের রাজনীতির কথা বলছে, বিএনপি এই পরিবর্তনের লক্ষ্যে তাদের 31 দফা প্রণয়ন করেছে। জনগণের জীবনের মান উন্নয়ন, মানবিক বাংলাদেশ এবং প্রতিহিংসা মুক্ত একটি বাংলাদেশ গঠনের একটি প্রচেষ্টা বিএনপি চালাচ্ছে, এবং এই 31 দফার মাধ্যমে বিএনপি সেই মেসেজ জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। ঠিক এই সময়ে, মানে যেখানে বিএনপি পরিবর্তনের রাজনীতির কথা ভাবছে, সেই সময় শফিউল বারী বাবুর মতো একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদের আসলে বেঁচে থাকাটা খুবই জরুরি ছিল। কারণ আমরা জানি যে আসলে আমাদের পরিচ্ছন্ন রাজনীতিবিদদের খুবই অভাব রয়েছে, যে কারণে আমরা দেখেছি স্বাধীনতার পর আমরা কিন্তু সেই ধরনের কাঙ্ক্ষিত উন্নয়ন কিংবা সুশাসন সেরকমভাবে পাইনি, যদিও জিয়াউর রহমানের স্বল্পকালে আমরা সেটি দেখেছিলাম। তারপরে আমরা শুধু স্বপ্নই দেখেছি। সুতরাং শফিউল বারী বাবুর অভাব কিন্তু রয়ে গেছে। আমরা চাইব ভবিষ্যতে যেন শফিউল বারী বাবুর যে স্বপ্ন রয়েছে, যে পরিচ্ছন্নতা রাজনীতিতে তৈরি করে গেছেন, সেটি ফলো করে আগামী দিনে যারা রাজনীতি করবেন তারা যেন সেই পথ ধরে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করতে সহযোগিতা করবে এবং পরিবর্তনের বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।